আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে একদম খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। পরিসংখ্যানের একটা মাত্র অঙ্ক আমরা এখানে দিলাম, ধরো প্রশ্ন নাম্বার 1। তুমি যদি এই একটা অঙ্ক আর অবিন্যস্তের একটা অঙ্ক আর গ্রাফের একটা অঙ্ক, তিনটা অঙ্ক তুমি এতদিন করতে পারলে তোমার অঙ্ক শেষ, পুরো অধ্যায় শেষ। কোন অঙ্ক তোমাদের না বাকি থাকবে না, পুরো অধ্যায়ের A to Z পুরো অধ্যায়টাই শেষ। দেখো এখানে এই উদ্দীপকটা হচ্ছে এটা। ক নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। খ নম্বর প্রশ্ন মধ্যক ও ফুসুরক বের করো। গ নম্বর প্রশ্ন গাণিতিক গড় বের করো। এই তিনটা প্রশ্ন। আচ্ছা, আমরা প্রথমটা শুরু করে দিই, একদম সো ইজি। খেয়াল করো কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা একটু প্রশ্ন এটা একটু মুছে নিয়ে আমরা জায়গার জন্য আমরা প্রথমে গড় করব। গড়টার দিকে তাকাও, আমরা ক করতেছি। এক গড়, দুই গড়, তিন গড়, চার গড়, পাঁচ গড়, ছয় গড়, সাত গড়, 7টা গড় হবে এইভাবে। 1 2 3 4 5 6 7। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তুমি গড়গুলো নিয়ে নিবে। ক্যালকুলেটর প্রথম আমরা কি আছে এখানে, শ্রেণী লিখলাম আমরা। শ্রেণীর জন্য একটা গড়, মধ্যবিন্দু, বিন্দু, তারপর হচ্ছে আমাদের গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, আরেকটা ঘর হচ্ছে আমাদের এখানে আমরা এটার নাম দিব এফ আই ইউআই। খেয়াল করছো, আমরা এই গড়টা সবচেয়ে বড় নিয়েছি। এই প্রথম গড়টা তুমি একটু সবসময় প্রথম গড়টা একটু বড় রাখবা। কেন? কারণ তুমি এখানে শ্রেণী মধ্যবিন্দু নিচে প্রতীক এটা লিখতে হবে, এটা লিখতে হবে। অনেক স্টুডেন্ট ভুলে এখানে এ পাই ইউআই লেখে না। তুমি যদি এখানে এ পাই ইউআই না লেখো, তাহলে এটা কিভাবে লিখবা? এটা কি? সো তোমাকে এখানে এ পাইও লিখতে হবে, ইউআই লিখতে হবে। এখন আসো, আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে গণসংখ্যা। আমরা এই মানটা এখানে বসাই দিব। তাহলে শ্রেণী প্রথমটা কত আছে? 45 থেকে 49। তারপরে কত আছে? 50 থেকে 54। তারপরে 55 থেকে 59। তারপরে হচ্ছে 60 64। তারপরে 65 69। তারপর হচ্ছে 70 থেকে 74। সবাই একটু মনে দিয়ে খেয়াল করো, এই শ্রেণীর গড়টা আমরা এখানে লিখে দিছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এরপরে দেখো, আমি গণসংখ্যাটা একটু প্রশ্নটা লিখে দিই। 4 8 10 20 12 এবং 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মধ্যবিন্দু কেমনে বার করবো এটা নিয়ে একটু আলোচনা করব। একদম সহজ। তোমাদেরকে আমি মধ্যবিন্দুটা সূত্র শিখেছিলাম। মধ্যবিন্দু সমান নিম্নসীমা প্লাস উচ্চসীমা। আমার প্রথম ভিডিওটা তোমরা একটু দেখে নিও। নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2। মধ্যবিন্দু নির্ণয় সূত্রটা সবাই জানো। এখন দেখো স্যার, এই অঙ্কের মধ্যে এইটা হচ্ছে নিম্নসীমা। আমি আবারও বলছি, এই প্রথমটাকে বলা হয় নিম্নসীমা, এটাকে বলা হবে উচ্চসীমা।
সবাইকে বুঝতে পারছো? এটা কি সীমা? নিম্ন সীমা। এটা কি সীমা? উচ্চ সীমা। তাহলে আমরা মানটা এখানে বসাও। নিম্ন সীমার জায়গা কত আছে? 45 প্লাস 49/2। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এখানে কত আছে? 45 লিখছি, 45 নিম্ন সীমা। সূত্রের প্লাস উচ্চ সীমা। উচ্চ সীমাটা আমাদের এখানে কত আছে? উচ্চ সীমা আছে 49, আমরা এখানে 49 দিলাম। যদি তুমি যোগ করো কত হয় দেখো, একটা করতে হলে বাকিগুলো তুমি করতে পারবা। 45 যোগ 49 94 বাই কত? 2 দিয়ে ভাগ করো 47। আমরা এখানে 47 লিখে দিলাম। অর্থাৎ এই গড়ের মধ্যবিন্দু হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সেমলি এটা যোগ এটা ভাগ 2, এটা যোগ এটা ভাগ 2, সবগুলো ঠিক একই স্টাইলের হবে। এখন বলো তো, আমি যদি এইভাবে এই নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2 যদি করি, তাহলে আমরা প্রচুর পরিমাণ সময় ব্যয় হয়ে যাবে না? আমরা এত সময় ব্যয় করব না। আমরা এখান থেকে এই অঙ্কের শ্রেণী ব্যবধানটা কত? আমি ব্যবধানের 3টা নিয়ম বলতেছি। নাম্বার 1, তুমি যদি গণ এই আমাদের 45 থেকে গুনতে হবে। 45 মানে 45, 46, 47, 48, 49। এই 49 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত আসে? 5টা গড়। আমি আবার বলছি, কত থেকে শুরু করতে হবে? 45 গুনতে হবে। এখানে ভুল করে স্টুডেন্ট গুলো 45 না করে 46 থেকে গোনা শুরু করে। তুমি যদি 46 থেকে গোনা শুরু করো তাহলে শেষ। এই চ্যাপ্টার নাম্বার পাওয়া যেমন যত সহজ, ঠিক নাম্বার চলে যাওয়া ঠিক তত সহজ। কিভাবে? ধরো এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, তুমি ভুলে গুণে ফেলেছো 4 বা 6, তাহলে তোমার পুরো অঙ্কটা শেষ। আশা করি সবাই আমার ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমি বলতে চাচ্ছি যে এখানে শ্রেণী ব্যবধান কত থেকে গুনবা? 45 থেকে 49 পর্যন্ত। এই একটা পদ্ধতি তুমি করার সাথে যদি করতে পারো, অথবা তুমি আরেকটা পদ্ধতি ব্যবহার করো যেটা সবচেয়ে জনপ্রিয় বর্তমানে। এখানে নিম্ন সীমা থেকে এখানে নিম্ন সীমাটা বিয়োগ করবা। এখানে নিম্ন সীমা কত? 50, এখানে নিম্ন সীমা কত? 45। তাহলে 50 থেকে 35 গেলে 5। যদি এটা না পারো তুমি এটা করতে পারো, 54 থেকে এটা মানে এখানে উচ্চ সীমা এখানে উচ্চ সীমা বিয়োগ করো। ছেলেমেয়েরা বর্তমানে এটাকে বেশি ফলো করে। এখানে নিম্ন সীমা মাইনাস তার আগের শ্রেণীর নিম্ন সীমা, অথবা এখানে উচ্চ সীমা মাইনাস তার আগের শ্রেণীর উচ্চ সীমা। এই 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর একটা পদ্ধতি আছে, তুমি ক্যালকুলেটরে যদি এই 49 থেকে 45 বিয়োগ করো, যা আসবে তার লগে যোগ করতে হবে, তাহলে ঘুরিয়ে তোমার শ্রেণী ব্যবধান 5 বেড়ে যাবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে শ্রেণী ব্যবধান কি ব্যবহার করব? এখান থেকে এটা বিয়োগ করবা, অথবা এখান থেকে এটা বিয়োগ করবা, অথবা হাতের করগণি করবা, অথবা ক্যালকুলেটরে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1 এটা করিও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। তবে আমরা সাধারণত হাতের করগণি বেশিরভাগ করো, অথবা এখান থেকে এটা বিয়োগ করে। এখন তাহলে আমরা কি পাইলাম? এই অঙ্কের শ্রেণী ব্যবধান 5। ঠিক আছে, 50 থেকে 45 বিয়োগ করলে 5। তুমি এই 47 এর লগে 5 যোগ করে দাও, তাহলে 47 এর 5 যোগ করলে কত হবে? 52। আমরা লিখে দেব এখানে 52। কারো কি প্রশ্ন আছে? আমি আবার বলছি, 47 শ্রেণী ব্যবধান কত? প্রত্যেকটা অঙ্কের শ্রেণী ব্যবধান একটা থাকবে। আবারও বলছি, প্রত্যেকটা অঙ্কের শ্রেণী ব্যবধান একটা থাকবে, কখনো দুইটা হইতে পারে না। তাহলে 47 এর লগে 5 যোগ করছি 52, আবার 52 এর লগে আবার কত যোগ করবা? 5, তাহলে কত হবে? 57। 57 এর লগে আবার 5 যোগ করো, 5 যোগ করলে কত হবে? 63, 62। 62 এর লগে আবার 5 যোগ করো, 67। 67 এর লগে আবার 5 যোগ করো, 72। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রথমে 47 তুমি এই সূত্র লাগু করে ফেলাইবা, এত সময় দেওয়ার দরকার নেই। ক্যালকুলেটরে 45 যোগ 49 ক্যালকুলেটর করবা, 45 যোগ 49 ভাগ 2, 47 চলে আসবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, তোমার এত কিছু চিন্তায় নেওয়ার কোনো দরকার নেই, কোনো ফেরায় নেওয়া যাবে না। ডাইরেক্ট মধ্যবিন্দু এটা যোগ এটা ভাগ 2, এটা যোগ এটা ভাগ 2। জীবনে যত জায়গায় মধ্যবিন্দু নির্ণয় করবা ঠিক এইভাবে করবা। এখন দেখো, তাহলে প্রথম না 47 এইভাবে ক্যালকুলেটর বার করছি, পরে এটা কি যোগ করলাম? শ্রেণী ব্যবধান। এটা কি যোগ করবা? শ্রেণী ব্যবধান। এটা লগ শ্রেণী ব্যবধান, এটা লগ শ্রেণী ব্যবধান, এটা লগ শ্রেণী ব্যবধান। 5 করে যোগ করছে, আমাদের অঙ্ক এখানে মধ্যবিন্দুর কাজ শেষ। এটা তো আমাদের প্রশ্নে আছে,
এটা নিয়ে আমাদের কোনো কথা নাই আর। এবার দাব বিচ্যুতি। দাব বিচ্যুতির জন্য আমাদের অনেকগুলি প্রসেস আছে। প্রসেসগুলি কি কি আমি একটু বলছি। যদি নবম শ্রেণীর স্টুডেন্ট হও তোমাদেরকে অবশ্যই জানা উচিত দাব বিচ্যুতিটা আসলে কিভাবে বার করতে হয়। দাব বিচ্যুতি সিস্টেমটা 3টা পদ্ধতি আছে। সবচেয়ে যেটা সহজ, সবচেয়ে যেটা আমরা প্রয়োগ করবো সেটা একটু পরে বলছিলেন। 3টা পদ্ধতি। নাম্বার 1 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা বিচ্যুতি একটা সূত্র জানি, বিচ্যুতির সূত্র। বিচ্যুতি UI সমান, দেখো মধ্যবিন্দু মাইনাস আনুমানিক গড়, আনুমানিক গড় বাই শ্রেণী ব্যবধান, এইটা হচ্ছে মূল প্রকৃতি পদ্ধতি। এখন আমাদের স্টুডেন্ট সুবিধার জন্য আমরা আরো 2টা পদ্ধতি মাথায় রাখি, কাজ করি। এটা আমি একটু পরে বলতেছি। দেখো তো বিচ্যুতি মূলত সূত্রটাই এটা। এখন মধ্যবিন্দু তুমি পাইছো, এটা মধ্যবিন্দু। আনুমানিক গড়টা কি, এটা প্রশ্ন হতে পারে। আনুমানিক গড়টা হচ্ছে এইখানে যে মধ্যবিন্দু গুলো আছে, তুমি এখান থেকে যে কোনো একটাকে তুমি অনুমান করে ধরে নিবে। কাকে ধরতে চাচ্ছ, যেটা ধরবে সেটা দিয়ে বাকি অঙ্কগুলি কাজ করতে হবে। ধরে নিলাম আমি আমার অঙ্কের আনুমানিক গড় আমি 62 ধরলাম। আমার পছন্দের সংখ্যা হচ্ছে 62। তোমার যে সংখ্যাটি পছন্দ হয় তুমি সেই সংখ্যাটা এখানে ধরতে পারবা, রাইট? এখন দেখো আমরা একটা মধ্যবিন্দু করে দেখাচ্ছি। কত এখানে মধ্যবিন্দু আমাদের এখানে কত আছে, এখানে মধ্যবিন্দু আমাদের 47 আছে, লিখলাম আমরা 47 মাইনাস আনুমানিক গড় আমি কত দিচ্ছি এখানে 62, এখানে দিলাম আমরা 62। শ্রেণী ব্যবধান, আমাদের শ্রেণী ব্যবধান কত 5, তুমি আগে দিয়ে গুনছিলে। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। এখন দেখো আমরা কি করব, 62 থেকে 47 বিয়োগ করে দাও। 62 বিয়োগ 47 করলে কত আসে আমাদের 15/5। কিভাবে এটা সবাই জানো, 62 থেকে 47 গেলে 15। বড় কি 62, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে, সমানের সমান, মাইনাসের মাইনাস, ভাগ করলে কত আসে 3, কত আসে আমাদের -3। আমরা এখানে -3 বসাবো। ব্যাপারটা খুব কঠিন লাগে তাই না? কোনো টেনশন করিও না, কোনো প্যারা নিবে না, পরবর্তী স্টেপটা দেখা তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে এটা নিয়ে কারো প্রশ্ন, এইটা হচ্ছে আমাদের প্রকৃতি নিয়ম। সেকেন্ডটার দিকে তাকাও, তারপরটা কত আছে, তারপর মধ্যে দাবি যদি কেন বার করে আমরা, তারপরটা হচ্ছে যে আমাদের এরপরে এখানে মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু হচ্ছে আমাদের 52, তাহলে আমরা এখানে মধ্যবিন্দু দিব 52। সূত্রের মাইনাস আনুমানিক গড় তুমি একটাই ধরছো 62, এটা চেঞ্জ করা যাবে না। তুমি যেটা প্রথমে ধরবে এটা আনুমানিক গড় 62 দিলাম। তাহলে এটা থেকে বিয়োগ করো 0, 6 থেকে 5 গেলে 1, ভাগ করলে কত আসে 2, আমরা এখানে -2 দিয়ে দিলাম। এবার 57, এবার মধ্যবিন্দু কত 57 দিব আমরা, এখন মধ্যবিন্দু দিব আমরা 57। এই গড়টা 57 মাইনাস আনুমানিক গড় বিয়োগ করলে কত হয়, 57 থেকে এটা বিয়োগ করলে 62 বিয়োগ করলে হয় কত 5, বিয়োগ করলে ভাগ করলে 5 এর 5 দিয়ে ভাগ করলে 1, আমরা এখানে দিব -1। আশা করি সব বুঝতে পেরেছো। এবার আমাদের আনুমানিক গড় কত আছে 62, আমরা এখানে দিব 62। মানে মধ্যবিন্দু, এই গড়ের মধ্যবিন্দু এখন আমাদের কত 62 দিলাম আমরা 62। 62 থেকে 62 গেলে কত 0। এখন দেখো সাই 0 এর 5 দিয়ে ভাগ করলে কি হবে 0, শেষ। তাহলে আমরা এখানে দিব 0। এখন আমরা কত আছে 67 দিলাম আমরা 67। আনুমানিক গড় কি চেঞ্জ হবে? তাহলে দেখো স্যার 67 থেকে 62 গেলে 5, 5 এর 5 দিয়ে ভাগ করলে কত আসে 1, আমরা এখানে দিলাম 1। এবার কত আছে আমাদের 72 দিলাম আমরা 72 মাইনাস আনুমানিক গড়, 72 থেকে 62 গেলে 10, 10 এর 5 দিয়ে ভাগ করলে কত আসে 2, এখানে আমরা দিলাম 2। এই হচ্ছে আমাদের আনুমানিক গড় বের করার প্রকৃতি নিয়ম। তুমি যেটাই পছন্দ করো। এখন পরীক্ষাতে তোমাকে বলে বিচ্যুতি কি, মধ্যবিন্দু থেকে আনুমানিক গড় বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যায় তাকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বিচ্যুতি বলা হয়। শেষ। যদি কখনো বলে বিচ্যুতি কি, সাধারণত আসে না, যদি তোমার সময় আসে তুমি কি করবা, এখান থেকে সংখ্যাটা দিয়ে দিবে। এখন আসো আমি এগুলি সব মুছে ফেলাইতেছি,
আমার এইটা পছন্দ না। আমি তোমার জাস্ট যারা খুব মেধাবী আছো তাদের উদ্দেশ্যে এই জিনিসটা দেখাইছি। এটা কিন্তু আমার অংশের নয়। হ্যাঁ, যারা মেধাবী, যারা খুব ভালো পারো তারা তো এটা করতে পারবে। আমি একদম দুর্বল স্টুডেন্টদের জন্য বলতেছি। দেখো, তুমি যে কোনো এক জায়গায় দাব বিচ্যুতি, যে কোনো এক জায়গায় তুমি শূন্য দিবে। তোর কোথায় বেলায় তুমি যদি স্যার আমি এখানে শূন্য দিব দাও, তাহলে উপরের দিকে -1 -2, নিচের দিকে +1 +2। আমি আবারও বলছি, তুমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ঘর আছে। 6টা ঘরে যে কোনো ঘরে তুমি শূন্য দিতে পারবা, এটা তোমার ইচ্ছা, রাইট? এখন আমি যদি বলি আমি শূন্যটা এই ঘরে দিব, বা আচ্ছা আমি এই ঘরে দিলাম, এই ঘরে আমি শূন্য দিলাম, তাহলে শূন্যের উপরে কি দিবা? -1 -2। এখন করতে গেছে যদি কেউ প্রশ্ন করো তাহলে আগের মতোই এই এখানে মধ্যবিন্দু, তাহলে তুমি এখানে, তাহলে এখন আমি মধ্যবিন্দু কত ধরবো? আনুমানিক গড়টা ধরবো না, 57। যদি এখানে শূন্য ধরে এখানে আনুমানিক গড় কত হবে? 57। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছো? বলতে চাইছিলাম তুমি যেই গড়ে শূন্য দিবে সেই গড়টা তোর আনুমানিক গড়। এখন কেউ যদি বলে স্যার আমি শূন্য এখানে দিই, দাও, যেখানে মন চায় তুমি সেখানে দিতে পারবা। কেউ যদি বলে আমি এখানে দিব, তাও সমস্যা নাই। তাহলে কি শিখলাম? শূন্যের উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস, 1 2 3, আরো বড় থাকলে আরো বাড়তো। আমি আবারও বলি, এই গড়টা তো তোমাদের নতুন, তাহলে তুমি এই গড়টা কিভাবে সমাধান করবা? বলছিলাম যে যে কোনো এক ঘরে কি দিবা? শূন্য দিবা। শূন্যের উপরে -1 -2 -3 -2 যত ঘর খালি থাকবে তত সংখ্যা মাইনাস মাইনাস করে উপরের দিকে বাড়বে। নিচের দিকে +1 +2 +3। আর যদি ঘর খালি থাকে তুমি 4 লিখবা, 5 লিখবা। প্লাস চিহ্ন তো প্রথমে দেওয়া লাগে না, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিইনি, কারণ আমরা জানি কোন সংখ্যার আগে কোন চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই। এবার আসো, কি লিখছে এখানে? FI/UI, মাঝখানে কোনো চিহ্ন আছে? আমরা জানি দুটি প্রতীকের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা FI দিয়ে UI এর গুণ করব, রাইট? এখন FI কত আমাদের 4, UI কত -2, তাহলে একটু গুণ করো চাই। এখানে আছে কিছু না, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, রাইট? সাইড দুগুণ কত? 8। আবার এখানে কিছু না, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 একে কত? 8। 10 দিয়ে শূন্যের গুণ করলে 0। দেখো কিছু স্টুডেন্ট আছে 10 দিয়ে শূন্যের গুণ করলে 10 লিখে দেয়, খুব লজ্জাজনক ব্যাপার এটা। শূন্য দ্বারা এই পৃথিবীকে গুণ করলে 0 হবে। এখন আসো 20 দিয়ে কারে গুণ করবো আমরা? 1 এর 20 একে 20। আবার 12 দিয়ে 2 গুণ করলে 12 দুগুণে কত? 24। 6 দিয়ে 3 গুণ 3 6 কত? 18। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আবার একটু বলতেছি, কি বলছিলি? দেখো স্যার, FI/UI মানে কি? FI এর মান দ্বারা UI এর মানকে তুমি গুণ করবা। FI এর মান প্রথম ঘরে কত আছে? 4। এখানে প্রথম ঘরে কত আছে? -2। 4 দিয়ে 2 গুণ করলে 4 দুগুণে কত? 8। মাইনাসে মাইনাস বসে গেছে। এখানে এই গল 8, এখানে আছে কত? 1। 8 দিয়ে 1 গুণ করলে 8 একে 8। 10 দিয়ে 0 গুণ করলে 0। 20 দিয়ে 1 গুণ করলে 20 একে 20। 12 দিয়ে 2 গুণ করলে 12 দুগুণে 24। এটা দিয়ে এটা গুণ করলে এটা। তুমি ভাই মুখে এত কথা বলা দরকার, তুমি ক্যালকুলেটর করবা, সোজা কথা শেষ। এখন আসো আমরা এটা সামেশন বার করব। সামেশন FI/UI একদম এই গড় বরাবর রাখবা, ঠিক আছে? এই গড় মিড না, যাতে না ঢুকে। গড়টা একটু ছোট মনে হচ্ছে, তুমি একটু বড় করে নিবে, তাহলে একটু সৌন্দর্য বাড়বে। এখন আসো কি করবে? এটাকে ক্যালকুলেটরে যেভাবে আছে ঠিক সেভাবে উঠাবে। কত আছে এখানে? -8। দেখো আমি এখানে ক্যালকুলেটরে -8 উঠাচ্ছি। এখানে কত আছে? -8। আমিও ক্যালকুলেটরে এখানে -8 লিখলাম। এখানে কত আছে? 0। 0 তো দেওয়া দরকার নাই যোগ বিয়োগের বেলায়। তারপর আছে কত অঙ্ক? +20। দেখো এটার কোনো চিহ্ন না, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে +20 লিখলাম। আবার 24 এর আগে কোনো চিহ্ন না, মানে প্লাস, আমরা +24 লিখলাম। আবার 18 আগে কোনো চিহ্ন না, মানে কি আছে? প্লাস, তাহলে আমরা 18 লিখলাম। সমান সমান চিহ্ন টিপ দাও, আমাদের রেজাল্ট বার হচ্ছে 46। এটা আমরা সূত্রতে কাজে লাগাবো। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? তুমি কোনো ফেরায় মাথা নিবে না, শুধু ক্যালকুলেটরে জেনে আছে দেখি দেখি লিখবা। সমান সমান চিহ্ন টিপ দিবে, রেজাল্ট চলে আসছে, রাইট? এবার আসলে আমাদের আরেকটা মান দরকার, সেটা হচ্ছে n এর মানটা। n এর মানটা কি ব্যবহার করবা? n মানে মোট গণসংখ্যা, মোট মানে যোগ, মানে গণসংখ্যা সবগুলোকে তুমি যোগ করবা। শুরু করো, 4 যোগ 8, 8 4 12, 12 আর 20 22, 22 আর 20 42, 42 ছিল 12 যোগ করো, 42 যোগ 12 হচ্ছে 54, 54 লগে 6 যোগ করলে 60।
আমাদের এখানে মোট গণসংখ্যা হচ্ছে 60। আমি আবার একটু বলছি কি ব্যবহার করবো এটা। ক্যালকুলেটরে তুমি এগুলো সবগুলোকে যোগ করবা, এখানে যোগফলটা লিখে দিবা, কাজ শেষ। এবার আসো নিচে নিচে লিখবা, আমি আবার বলছি নিচে লিখবা, আমার নিচে জায়গা নাই বিধায় আমি পাশে লিখতেছি, কিন্তু তুমি লিখতে হবে নিচে। এখানে এখানে এই, এবার এর ব্যাপারে এটা কি শিখছো? আনুমানিক গড়। দেখো স্যার এই অঙ্কের আনুমানিক গড় কত? আনুমানিক গড় আমরা এখানে এটা ধরছি না 57 রে, তাহলে আমরা লিখবো এখানে এই সমান 57। আমি এখানে একটা কথা বলে রাখি, যারা খুব দুর্বল আছো তাদের উদ্দেশ্যে বলি, দাব বিচ্যুতির যেই ঘরে শূন্য আসে, দাব বিচ্যুতির যেই ঘরে শূন্য আছে সেই বরাবর মধ্যবিন্দুকে আনুমানিক গড় এ বলে। তুমি রাপ এটা লিখে রাখবা, নোট খাতাতে লিখে রাখবা প্রয়োজনে। আবারও বলছি, দাব বিচ্যুতির যেই ঘরে শূন্য আছে সেই গড় বরাবর মধ্যবিন্দুকে আনুমানিক গড় এ বলে। তাহলে এইখানে শূন্য আছে, এই শূন্য বরাবর মধ্যবিন্দুকে আছে 57, তাহলে এই 57টা হচ্ছে আমাদের আনুমানিক গড় এ। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এখন আসো এইচ মানে শ্রেণী ব্যবধান। তুমি শ্রেণী ব্যবধান এখানে কত পাইছো? শ্রেণী ব্যবধান আমরা করছি না 50 থেকে 45 বিয়োগ করলে 5, 55 থেকে 50 বিয়োগ করলে 5, তাহলে আমাদের শ্রেণী ব্যবধানটা হচ্ছে এখানে কত? 5। এখন আমরা জানি সূত্রান্তর দিয়ে লিখতে পারো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান। সূত্রটা অবশ্যই এখানে বানান করে লিখবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। সবাই সূত্র এটা জানো, আমি গত ক্লাসে সূত্রগুলি নিয়ে আলোচনা করছিলাম। এখন দেখো এই যে সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র। একটু কথা বলি রাখি, কেউ যদি প্রশ্ন করো স্যার কোন সময় সংক্ষিপ্ত পদ্ধতি গড় করব, কোন সময় গাণিতিক গড় করবো আমরা, পরীক্ষার সময় যদি প্রশ্নে শুধু গড় করতে বলে তাহলে তুমি গাণিতিক গড়টা দিবে। আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় করতে বলে তুমি সংক্ষিপ্ত পদ্ধতি গড় সময় জানো এই সূত্র এটা আছে, শুধু গড় বললেই গাণিতিক গড়ের সূত্রটা হবে। মানগুলো লিখি দাও। এর মানটা কত হচ্ছে? আমরা 57 লিখলাম, আমরা এখানে 57 কি চিহ্ন আছে? প্লাস দিলাম আমরা প্লাস। এখানে n এর মানটা কত আছে? দেখো স্যার n এর মান দেখো এখানে n এর মান আমরা কত পাইছি? 60। n এর জায়গায় আমরা 60 লিখে দিলাম। এই মানটা তুমি কত পাইছো? fi দেখো fi এর মানটা কত পাইছি আমরা? 46। আমরা মানটা 46 লিখে দিলাম। গুণের গুণ এস এর মান কত পাইছি আমরা? এখানে 5। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেভাবে এখানে দাগাইছি তুমি এভাবে পরীক্ষার সময় দাগাই না স্যার, এটা খারাপ। আমি তোমাকে বোঝানোর জন্য দাগাচ্ছিলাম, এইভাবে দাগানো যাবে না। এইখানে তুমি এভাবে দাগ দিতে পারবে না, এইখানেও দাগ দিতে পারবে না। আমি তোমাকে বোঝানোর স্বার্থে এই কাজটা করেছি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। 57 বসে গেছে, এই 57 বসে গেছে, প্লাসের প্লাস দিলাম। সবাইকে বুঝেছো এটা? নেক্সটটার দিকে তাকাও স্যার, আমরা কত দিলাম এখানে? 46। প্রথমে দেখো কিছু ছেলে মেয়ে আছে 46 দিয়ে 5 রে গুণ করে এখানে বসাবা। খবরদার এই কাজটা করবা না। কেন করবা না? আগে ভাগের কাজ পরে গুণের কাজ। তুমি যদি আগে গুণের কাজ করো তাহলে তোমার অঙ্কটা ভুল, তাহলে ভুলের তুমি তার নাম্বার পাচ্ছ না। তাহলে আমরা কি লিখবো? প্রথমে 46 ক্যালকুলেট করবা তুমি, 46 ভাগ 60 যা আসে। দেখো আমাদের এখানে এটা আসছে, এই রেজাল্টটা আসছে। এইটাকে আমরা কি দ্বারা গুণ করবো? 5 দ্বারা। গুণ 5 কত আসে আমাদের 3.833 অনেকগুলি 3 আসে এখানে। তো আমি 2 গুণ নিলাম, দশমিক উপরে সাধারণত 2 গুণ নিতে হয়, 2 গুণ নিলাম আমরা। এবার এটা যোগ এটা কত হবে? 60.33। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। কারো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একটা কথা বলে রাখি, যেটা তোমার পরবর্তী যে কোনো অঙ্ক তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে যদি কোনো ক্রমে এখানে মাইনাস চিহ্ন আসে, ধরুন আমরা -46 আসলো, তাহলে তুমি এখানে কি দিবা? মাইনাস। তাহলে a প্লাসে a মাইনাসে মাইনাস দিয়ে দিবা, রাইট? এবার 57 থেকে এটা বিয়োগ করবা। এখন তো আমার মাইনাস আসে না, এই জন্য আমি মাইনাস করতেছি না। আশা করি সবাই বুঝতে পেরেছো।
আসো এখন আমরা করব খ, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, আমরা আগে গ নাম্বার অঙ্কটা এখানে করে ফেলা, যেহেতু আমাদের গড়টা এখানে আছে। গ নাম্বারটা একদম সোজা, যেহেতু গড় আমার করে নিয়ে আছে, আমি গড়টা আগে করাচ্ছি। তাহলে এখানে এই গড়টা আমি মুছালাই, এটা মুছে যাবে আমাদের, এই গড়টা লাগবে না আমাদের গ নম্বর অঙ্ক। তুমি সূত্র দেখে বুঝতে পারো তোমার কয়টা গড় লাগবে, কি কি অঙ্ক করবা, তোমার কি কি দরকার। দেখো এই সূত্র থেকে আমরা প্রথমে কি অনুমান করতে পারি, আগে মধ্যবিন্দু দরকার, গণসংখ্যার গড় দরকার, গণসংখ্যার গড় লিখছি, ইউ এর গড় দরকার, ইউ এর গড় লিখছি, তারপরে আঙ্গুর দুটোটার সমষ্টির গড় দরকার, আমরা সমষ্টির একটা গড় দিছি। তারপরে এই হচ্ছে আমাদের, মানে তুমি বলতে পারো সূত্র দেখে আমরা কয়টা গড় লাগবে। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে স্যার কয়টা গড় হবে আমি কিভাবে বুঝবো, এই তুমি সূত্র থেকে এটা অনুসন্ধান করে বার করবা, রাইট। এখন দেখো আমরা এখন গ নম্বর অঙ্কটা করতেছি, আমাদের গ নম্বর হচ্ছে গাণিতিক গড়। এটা তো আমরা অষ্টম শ্রেণীতে করছো, গাণিতিক গড়, গাণিতিক গড়। এই জন্য মধ্যবিন্দুটা আমরা এক্স আই দিব, কারণ আমাদের গাণিতিক গড়ের মধ্যে সূত্র এক্স আই আছে, আর আরেকটা আছে এ পাই এক্স আই। মানে কি দেখো স্যার, এ পাই এক্স এর মধ্যে কি কি সম্পর্ক আছে একটু খেয়াল করো। আমরা যদি এ আর এক্স মাঝখানে কোনো চিহ্ন আছে, যদি মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন হবে। তাহলে কি এ পাই এর মান দ্বারা এক্স এর মানের গুণ গুণ করে আমরা এখানে বসাবো, রাইট। তাহলে দেখো 47 কত দ্বারা গুণ করবো, 4 দ্বারা। তাহলে আমরা দেখলাম 47 গুণ 4 কত আসে আমাদের, 188। আমরা এখানে লিখলাম 188, লিখলাম আমাদের এখানে 188। তারপরে 52 কত দ্বারা গুণ করবো, 8 দ্বারা। তাহলে আমরা গুণ করি 52 গুণ 8 কত আসে আমাদের, 416। তারপরে 57 গুণ করবো 10 দ্বারা, 570। তারপরে 62 গুণ করবো 2 দ্বারা, 20 দ্বারা। 62 গুণ 20 1200 কত আসে, 1240। আমি আবার বলছি 62 রে আমরা 20 দ্বারা গুণ করবো, 62 গুণ 20 1240। 67 গুণ করবো 12 দ্বারা, 67। এই 67 গুণ এ 12, 860। 72 গুণ করবো আমরা 6 দ্বারা, 72 গুণ 6 কত আছে আমাদের, 432। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে? সবাই কি গুণটা বুঝতে পেরেছো? আমি আবার একটু ব্যাখ্যা করি। এইটা গুণ এইটা সমান এত, গুণ কেন, এনে এই পাই এক্স আই, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন। তাহলে এটা 2 গুণ করলে এটা আসে, এই 52 দিয়ে 8 গুণ করলে এটা আসে, 57 দিয়ে 10 গুণ করলে এটা আসে, 62 দিয়ে 20 গুণ করলে এটা আসে, 67 দিয়ে 12 গুণ করলে এটা, 72 দিয়ে 6 গুণ করলে এটা। আশা করি কারো কোনো প্রশ্ন নয়। এবার আসো সামেশন, সামেশন এফ আই এক্স আই সমান, দেখো সামেশন মানে কি, যোগ বা সমষ্টি। এখন আমরা এগুলো সবগুলোকে যোগ করব। ক্যালকুলেটর যোগ করো, প্রথমে 188 যোগ 416, 416 যোগ 570, 570 যোগ 1240, 1240 যোগ 804, লিখলাম আমরা 804 যোগ 432, 432 সমান আমাদের আছে 3650, 3650। সবাইকে অঙ্কটাকে বুঝতে পেরেছো এই পর্যন্ত? আমি আবারও বলছি, এগুলি সবগুলোকে তুমি ক্যালকুলেটর যোগ করবা, যোগ করে যোগফলটা এখানে বসাই দিবে, কাজ শেষ। এখন আসো আমরা কি করব, এখন এখন আমরা সূত্রটা শুধু একটু অ্যাপ্লাই করে দিব এখানে। সূত্রটা কি আমাদের, সূত্রটা হচ্ছে আমাদের গাণিতিক গড় সমান, গাণিতিক গড় সমান সুতরাং তোমরা নিচে লিখবা, বারবার বলছে নিচে লিখবা, আমার জায়গা নাই বিধায় আমি পাশে লিখতেছি। গাণিতিক গড় সমান সামেশন এফ আই এক্স আই বাই এন, রাইট। এখন দেখো মানটা দেখে দেখে লিখি দাও। এটার মান তুমি কত বলছে, 3650, 3650
50। কার প্রশ্ন আছে? আবার এই n এর জায়গা n এর এই মানটা কত আছে এখানে? 60 লিখে দিলেন। মানে কি এটা বলা হয় 3650 কে আমরা 60 দ্বারা ভাগ করব। 3650 ভাগ কত? 60। কত আছে? 60.83। 60.83 শেষ। মাঝে মাঝে একটা প্রশ্ন করে, এটা বড় গর্তে করতে পারে ইয়া ছোট গর্তে। প্রশ্নটা কিরকম হয়? সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং গাণিতিক গড়ের পার্থক্য বের করো। যদি এই প্রশ্নটা করে তাহলে তুমি প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতি গড় করবা, গড়ের একটা মান আসবে। আবার গাণিতিক গড় করবা, গাণিতিক গড়েরও একটা মান আসবে। পার্থক্য বললে বিয়োগ, বড়টা কথা ছোট করে বিয়োগ করবা, যা হয় উত্তর হবে তাই। রাইট? শেষ। এটা গাণিতিক খুব সহজ না? এখন আসে আমাদের মধ্যক এবং প্রস্তুরক বের করতে হবে। তো মধ্যক প্রস্তুরকের জন্য আমরা গড়গুলিকে একটু সাজায় নিব। আমরা মধ্যক প্রস্তুরকের জন্য আমাদের এই মাত্র 3টা গড় দরকার। আমরা সেই গড়টা একটু করব। একদম সহজ, কোনো প্যারা নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে কি দিব? প্রথমে দিব আমরা গণসংখ্যা, আরেকটা দিব আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। 3টা গড় হলে আমাদের মধ্যক প্রস্তুরক শেষ। তাহলে এখন আমাদের অঙ্ক করতেছি, আমরা খ নাম্বারটা করতেছি। খ, মধ্যক ও প্রস্তুরক। তাহলে এখানে লিখবো আমরা কি? গণসংখ্যা, আর এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। রাইট? গণসংখ্যাটা দেখি দেখি লিখি পারবো আমরা এখান থেকে। 4, 8, 10, 20, 12, 6। কার প্রশ্ন? ক্রমযোজিত গণসংখ্যা। খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, প্রথমে এখানে যা আছে, প্রথম গড়ে গণসংখ্যা যা আছে তুমি তা এখানে লিখে দিবে। রাইট? এই 4-এর সাথে এই 8-এর যোগ। আবার বলছি, এই 4-এর সাথে এই 8-এর যোগ। 8 × 4 কত হয়? 12। কোন প্রশ্ন আছে? আবার বলছি, এই 4-এর সাথে এই 8-এর যোগ, যোগ করলে কত হয়? 12। এই 12-এর লগে এই 10-এর যোগ করলে কত হয়? 22। 22-এর লগে 20-এর যোগ, খেয়াল করো, 22-এর লগে 20-এর যোগ করলে কত হয়? 42। 42-এর লগে 12-এর যোগ, তাহলে 2 এ 2 যোগ করলে 4, আর এটা আছে কত? 5। মানে 42 যোগ 12 যোগ করলে কত আসে? 54। আর এখানে 54 লগে আবার এই 6 যোগ করলে কত আসে? 60। সব কি বুঝতে পেরেছো? তাহলে এখানে n সমান কত হবে? আগের অঙ্কটা আমরা ছিল n মানে হচ্ছে মোট গণসংখ্যা, যোগ করলে কত আছে? 60। দেখো, এখানে যোগফল আর এখানে যোগফল হুবহু মিলে যাবে। যদি মিলে না যায় তাহলে তুমি কোন দিক ক্যালকুলেশনে ভুল করছো। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছো? এখন আসো আমরা কি করব? মধ্যক নির্ণয় করব। নিচে লিখবা এখানে বা সুতরাং n/2। খেয়াল করছাই, এখানে n এর মান কত আছে আমাদের? 60। লিখলাম আমরা n এর জায়গায় 60, 2 এর জায়গায় 2 বসাই দিলাম। ভাগ করো, ভাগ করলে কত আছে? 30। কার প্রশ্ন? এখন দেখো, এই 30টা ক্রমযোজিত গণসংখ্যার কোন গড়ের ভিতরে আছে? আবার একটু খেয়াল করো, এই 30টা ক্রমযোজিত গণসংখ্যার কোন গড়ের ভিতরে আছে? দেখো, 12-এর মধ্যে তো 30 নাই, 22-এর মধ্যে কি 30 আছে? 42-এর মধ্যে 30 আছে। রাইট? তাহলে আমরা লিখবো সুতরাং 30তম পদের মানটা কোন 30? এই 30টা 30তম পদের মান। পদের মান এই 30 মানে এই 30টা এই ঘরের ভিতরে আছে না? এই গড় বরাবর কোন শ্রেণী আছে? 60 থেকে 66। 30তম পদের মান 60 থেকে 66 শ্রেণীতে অবস্থিত। শ্রেণীতে অবস্থিত। সুতরাং ইহা মধ্যক শ্রেণী। কারো কোনো প্রশ্ন? খুব ইন্টারেস্টিং একটা বিষয় চলতেছে। দেখো, খুব মানে যতগুলো বোর্ড পরীক্ষায় হয়েছে
সবগুলো বোর্ডের মধ্যে মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত গড় মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত গড় মিনিমাম তোমার 8 নাম্বার কমন, আর যদি 8 না আসে মিনিমাম 6 নাম্বার কমন, কারণ ওই গ্রাফ থেকে একটা দিবে, মধ্যক প্রচুরক থেকে একটা দেয়, অথবা সংক্ষিপ্ত গড় থেকে একটা দিবে। এখন আসলে তো দেখি, আমি আবার বলছি এখানে কত পাইছে 30, এই 30টা এখানে কোন ঘরের ভিতরে আছে? 42-এর ভিতরে, নিচের দিকে তো আছে, ওই দিকে যাওয়া যাবে না। তুই প্রথমে খুঁজে বার করে 30টা উপরের থেকে প্রথম কোন ঘরের ভিতরে আছে, প্রথম যে ঘরের ভিতরে থাকবে সেটা হবে মধ্যক শ্রেণী। তাহলে 30তম ফরটা আমাদের এই 66 থেকে এই ঘরের ভিতরে আছে, রাইট? সুতরাং 30তম ফরটা আমরা কি লিখলাম? 60 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। ইয়ে কি শ্রেণী? মধ্যক শ্রেণী। কারণ প্রশ্ন এখন দেখো, আমাদের কাজ প্রায় অনেকটা শেষ হয়ে গেছে, এখন আমরা বাকি কাজটা সমাধান করব। আমরা মধ্যকের সূত্রটা কিন্তু মুখস্থ করেছিলাম তোমাদেরকে, এরপরে লাইন লিখবো আমরা, জায়গা স্বল্পতার কারণে আমি এটা মুছে নিছি। মধ্যকের সূত্রের মধ্যে এখন বা এখানে লিখবা, এখানে এল কি শিখছ? ওইখানে বলছিলাম এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা ছিল আমাদের মধ্যক শ্রেণী, রাইট? এখানে নিম্ন সীমা কত? 60, লিখলাম আমরা এল সমান 60 প্লাস এফসি মধ্যক শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত, দেখো মধ্যক শ্রেণী, এটা মধ্যক শ্রেণী আমাদের, এটা ক্রমযোজিত গণসংখ্যা কত? 42, 42-এর আগের সংখ্যা কত? 22। আমি আবারও বলছি, বাংলাটা আগে মুখস্থ করতে হবে, এফসিটা কি তুমি আগে এটা জানতেই হবে, এটা জানলে তুমি অঙ্কটা পারবা। আবার বলছি, এফসি কি? মধ্যক শ্রেণীর, এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এই ক্রমযোজিত গণসংখ্যা 42, আগের সংখ্যা, আগের সংখ্যা কত আছে? 22। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা, আগের সংখ্যা আছে কত? 22, রাইট? এফ এম কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আবারও বলছি, এফ এম কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আঙ্গ মধ্যক শ্রেণীর, দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 20, এখানে আমরা 20। এইচ শ্রেণী ব্যবধান, দেখো শ্রেণী ব্যবধান কত হয়? 50, লিখলাম আমরা 5, শ্রেণী ব্যবধান আমাদের হচ্ছে 5। দেখো ওই 50 থেকে 35 বিয়োগ করলে 5, সুতরাং মধ্যক সমান, সূত্রটা লিখবো আমরা, মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন করলে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে তাকাও, এল এর জায়গা, এল এর মান, এল এর মান কত? 60 প্লাসের প্লাস n/2 এর মান, দেখো আমরা আগে দিয়ে বার করছিলাম, একদম শুরুতে বলছিলাম n/2, তুমি কি লিখছো? 60/2 সমান 30। আমরা শুরুতে এটার ভিতরে পাইছি, আমরা মুছে রাখছি জায়গা স্বল্পতার কারণে, তাহলে n/2 মান আমরা কত পাইছি? 30, এটা জায়গায় আমরা 30টা বসাবো, রাইট? মাইনাসের মাইনাস, এফসির মানটা কত পাইছি? 22, শুধু মানটা দেখে দেখে লিখে দিবা, 22 গুণের গুণ এস এর জায়গা এস এর মান, এস এর মানটা কত পাইছো? 5, লিখলাম 5। এফ এম এর মান কত পাইছো? 20, লিখলাম 20। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার বলছি, এল এর জায়গা এল এর মান প্লাসের প্লাস n/2 জায়গা n/2 মান আমরা প্রথমে বার করেছি 30, লিখছি আমরা 30, মাইনাসের মাইনাস এফসির মান, এফসি সমান কত লিখছি আমরা? 22, লিখলাম 22 গুণের গুণ এস এর জায়গা লিখছি আমরা এস এর মান 5, লিখলাম 5, আর এফ এম এর মান কত আছে আমাদের এখানে? 20, লিখছি আমরা 20 সমানের সমান কত আছে এখানে? 60, লিখলাম 60। খেয়াল করো, এখানে 60 আছে, 60 লিখলাম, কি চিহ্ন আছে? প্লাস, দিলাম প্লাস। কারো প্রশ্ন? 30 থেকে 22 বিয়োগ করো, 30 থেকে 22 বিয়োগ করলে কত? 8 গুণের গুণ 5/20 লিখে দিলাম। শুরুতেই বলি, আবারও বলি, আগেও বলছিলাম আবারও বলি, কোনো ক্রমে 5/40 সেখানে লেখা যাবে না। তুমি ক্যালকুলেটরে প্রথমে কি করবা? 5/20, মানে তুমি ক্যালকুলেটরে যদি করো 5/40 তুমি ক্যালকুলেটরে লিখছো, নাথিং প্রবলেম, বাট ডিসপ্লেতে মানে এখানে লেখা যাবে না এটা, কারণ ভাগের কাজ আগে করতে হয়, গুণের কাজ নয়। তুমি যদি ক্যালকুলেটরে ভাগ করো 5 ভাগ কত? 20,
এই বিষয়ে তুমি যদি 8 করো, 8 গুণ করো, তাহলে কত আসবে আমাদের? 60 যোগ এখানে আসবে আমাদের 2। ক্যালকুলেটর করবা, কি করবা? 5 ভাগ 20 গুণ 8, 3 দিয়ে 2 চলে আসবে। কত আছে আমাদের? 62। কার কোনো প্রশ্ন? দেখো দেখি এই অঙ্কের মধ্যে কার কোনো প্রশ্ন আছে? একদম ইজি না? এবার আসলে আমরা কি বার করব? প্রচুরক রয়ে গেছে আমাদের, এখন আমরা করবো প্রচুরক। প্রচুরকের জন্য একদম সহজ একটা নিয়ম যদি তুমি জানতে পারো, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সব পানি হয়ে যাবে। শুধু তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তাই না? আমি বুঝতে পারছি অনেকের অনেক কষ্ট হবে, একটু কষ্ট করো, কারণ তুমি তো এই অধ্যায় দিয়ে তোমার পাস 23 সালে পাস না রিটেনে, তুমি তো এই অধ্যায় থেকে মিনিমাম তো 24 পাই যেতেছো, এক বেশি আছে আরো, তাহলে তুমি তো একটু কষ্ট করতেই হবে। আসলে আমরা প্রচুরক শুরু করি। প্রচুরকের জন্য আমাকে 2টা করে হলে হয়, শ্রেণী আর গণসংখ্যা। শুনো, যদি একাত্রে পরীক্ষায় মধ্যকার প্রচুরক বলে, মধ্যকার প্রচুরক একাত্রে আসে, তাহলে এক গদ দিয়ে তুমি সারাই দিবে, রাইট? এই জন্য আমরা বলতেছি যে আবার। আচ্ছা, এইখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কত আছে? 20 লিখবা। এইখানে গণসংখ্যা, এইখানে প্রচুরক করতেছি আমরা, হেডলাইন প্রচুরক। এটা আমাদের এখন মুসলে, এটা আমাদের দরকার নাই। এখানে গণসংখ্যা, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, আছে। গণসংখ্যা সবচেয়ে বেশি কোন গর্বিত আছে? এই 20 সবচেয়ে বেশি আছে কত? 20। যা এই 20টা কোন শ্রেণীর ভিতরে আছে? 60 থেকে 66, 60 থেকে 66 শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত। সুতরাং ইহা প্রচুরক শ্রেণী, ইহা প্রচুরক শ্রেণী। সবাই কি বুঝতে পেরেছ? কেউ যদি বলে প্রচুরক শ্রেণী কাকে বলে? যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি তাকে বলা হয় প্রচুরক শ্রেণী। আমি একটা কথা বলি, আমাদের কুমিল্লা বোর্ডে একটা অঙ্ক আসছিল। কি অঙ্কটা? এইখানেও 20 আছে, নিচেও ধরো 20 আছে, আমার ধরে নিলাম আমার এখানেও 20 আছে। এখন এই অঙ্ক 4 নাম্বার দিয়েছে পরীক্ষা, অর্থাৎ ছোট গতে বাজানি খতে আসছে, সরি খতে আসছে এটা। এখন ছেলে মেয়ে তো অবাক, স্যার এখানেও 20 এখানেও 20, তাহলে প্রচুরক শ্রেণী তো দুইটাই গেল, কারণ এখানেও কাকে তুমি ছোট করবা? এটা লিখবা নাকি এটা লিখবা? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার একটা কথা আছে, তুমি লিখবে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 20, যা এই শ্রেণী এবং এই শ্রেণী, এই দুইটা শ্রেণী না লইতে বলছে। 60 থেকে 66, সরি এখানে 60 থেকে 66 হবে, আমি মিস্টেক করে বলেছি 60 থেকে 66, 60 থেকে 66 এবং 70 থেকে 74 শ্রেণীতে অবস্থিত। সুতরাং ইহারা, কারণ এখানে ইহা বলতে সিঙ্গুলারকে বোঝানো হয়েছে, একটা আছে বিদায় আমরা এখানে লিখছি ইহা। যদি 60 থেকে 66 এবং 70 থেকে 74 দুইটাই হয়, তাহলে তুমি ইহারা প্রচুরক শ্রেণী, রাইট? প্রথমে তুমি এই করার জন্য করবে একবার, পরে ওইটার জন্য আরেকবার করবা। এখানে আমাদের, আমি আমার অঙ্কতে ফিরে আসি, এখানে আমাদের আসলে 6, ওইটা আমি আবার একটু পরে আলোচনা করবো আরেকটা অঙ্কতে। দেখো এখানে এল কি করছিল? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। নিম্ন সীমা কত? 60 লিখলাম আমরা এখানে 60। তারপর কি শিখছিল? F1, ওই ভাষাগুলো, যে ভাষাগুলো আমি সূত্রের মধ্যে আগের ভিডিওতে বর্ণনা করছিলাম। তুমি যদি ভিডিও এটা কোনো ক্রমে মিস করো, তাহলে এই অঙ্ক করবা না। প্রথম ভিডিও আগে, সেকেন্ড ভিডিও পরে, ধারাবাহিকভাবে পড়তে হবে, নতুবা তোমার এই অঙ্ক কিছুই মাথায় ঢুকবে না। বলছিলাম আবার, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এই দেখো প্রচুরক শ্রেণী, প্রচুরক মানে প্রচুর থেকে প্রচুরক, সবচেয়ে বেশি 20, প্রচুর থেকে কি প্রচুরক 20, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা লিখলাম, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 মাইনাস সূত্রের মাইনাস তার আগের সংখ্যা, আগের সংখ্যা কত আছে আমাদের এখানে 10, তাহলে 20 মাইনাস 10 বিয়োগ করো, 20 থেকে 10 গেলে 10। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20 লিখলাম 20 মাইনাস সূত্রের মাইনাস
F2 প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। ফরক কত আছে আমাদের 12, লিখলাম 12, 20 থেকে 12 বিয়োগ করো কত 8, এই শ্রেণী ব্যবধান কত আছে, শ্রেণী ব্যবধান 5, রাইট। দেখো আমার এখানে জায়গা নাই, যদি থাকতো আমি নিচে লিখতাম। আমাদের স্টুডেন্টরা ভুল করি এটা কি সাইডে লেখে, এটা লেখা যাবে না, এটা তুমি যদি লিখতে চাও তাহলে এই সাইডে লিখতে পারবা, বাট এই সাইডে নয়, রাইট। জায়গা নাই এই জন্য আমার পাশে লিখতেছি প্রচুরক সমান। সুতরাং আমরা কি লিখবো, প্রচুরক সমান, প্রচুরক সমান কি লিখবো, এল প্লাস সূত্রটা লিখবা F1 বাই F1 প্লাস F2 ইন্টু কি এস। কারো প্রশ্ন দেখো তো দেখি, এই এল এর জায়গা এল এর মান গান 60 লিখলাম 60 প্লাসের প্লাস দিলাম, F1 এর মান কত আছে 10 লিখলাম 10, এখানে F1 এর মান কত আছে আবারও 10 লিখলাম 10 প্লাসের প্লাস, F2 এর মান কত, F2 এর মান আছে 8 লিখলাম আমরা 8 গুণ S এর মান, S এর মান কত পাইছি আমরা এখানে 5 লিখলাম আমরা 5। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। দেখো 60 এর 60 বসে গেছে, প্লাসের প্লাস বসে দিলাম 10, এবার 10 এর 10 বসে গেছে, প্রথমে যোগটা করো 10 আর 8 এর যোগ করলে কত হয় 18, গুণের গুণ বসে গেছে, 5 আর 5 বসে গেছে। কারো প্রশ্ন, সমান সমান 60 এর 60 বসাই দিলাম, প্লাসের প্লাস বসাই দিলাম, এখন কি করবা 10 এর ক্যালকুলেটর করবা, 10 ভাগ 18 কত হয় দেখো চাই, যা আসে তার তুমি 5 দ্বারা গুণ করবা, গুণ 5, তাহলে 2.77, অনেকগুলি 7 আসে এখানে। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি রাখি, 2.78। দেখো আমি এখানে একটু কথা ব্যাখ্যা করি, 2.77777 অনেকগুলি 7 আসে, রাইট। তুমি দশমিক পরে 2 গণ নিবে, কখন নিবে 2 গণ, দশমিকের পরে যত গণ নিব ঠিক তার পরের গড়টা 5 কিংবা 5 চেয়ে বড় হলে আগের গড়ের লগে 1 যোগ করতে হয়, রাইট। মানে তুমি এখানে 2 গুণ নিবে, 2 গুণের পরের গড়টার দিকে তাকাবে এটা কত আছে, যদি 5 থাকে এটা লগে 1 যোগ, 6 থাকলেও 1 যোগ, 7 থাকলেও 1 যোগ, 8 থাকলেও 1 যোগ, 9 থাকলেও 1 যোগ, 16 থাকলে তো এটা 5 চেয়ে ছোট, তাহলে আর যোগ করা লাগবে না। তাহলে যেহেতু আমাদের এখানে 7 আছে এই জন্য আমরা লিখছি কত 7.8। এবার তুমি ক্যালকুলেটর করো, 60 আর 2 যোগ করলে কত 65.78। আশা করি সবাই বুঝতে পেরেছো। কেমন লাগলো ক্লাসগুলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে, যদি কেউ কোনো লাইন না বুঝো অবশ্যই কমেন্ট করবে। আর একটু অনুরোধ করা হলো সেটা হচ্ছে যে যেহেতু আমি নতুন এই জায়গায় আসছি ভিডিও ক্লাসে, একটু ভুলভ্রান্তি হলে আমি এটা যেন সবার কাছে ক্ষমা প্রার্থী, ভুলভ্রান্তির জন্য হইতেই পারে স্বাভাবিক। আর যেহেতু আমি যদি ক্লাসগুলো যদি মানে আমার প্ল্যাটফর্মটা যদি উপরে না হয় তাহলে আমি নিরুৎসাহ হয়ে যাব, নিরুৎসাহ হয়ে গেলে আমি আর করবো না। সো সবাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিবা, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আশা করি তোমাদের কিছুটা হলো আমি তোমাদের উপকারে আসবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।